প্রভাস ফাটিয়ে দিয়েছে, কিংবা এরকম ছবি আগে কোনোদিন দেখিনি। কিংবা ম্যাড ম্যাক্স ফিউরি, কিংবা ডিউন, কিংবা স্টার ওয়ার্সের একটা ইন্ডিয়ান চিপ সস্তা ভার্সন কালকি 2880। না, এরকম ধরনের কোনো বাচালতা করতে আমি ভিডিওটা বানাতে বসিনি। সকাল থেকে অনেক ঝক্কি পুইয়ে আমি এই ছবিটা দেখেছি। যাক, সেসব গল্প আমি শেষে বলছি। হয়তো জীবনে এরকম ঝক্কি আর একটা ছবি দেখতে গিয়ে আমি বা আমাকে পোহাতে হয়েছিল, সেটা হচ্ছে হাওয়া। আজ থেকে প্রায় বছর দুয়েক আগে যখন নন্দনে সেটার এক কথা বলতে গেলে ফ্রি স্ক্রিনিং হচ্ছিল, তখন সেটা দেখতে গিয়ে আমি ভোর 5টাতে ট্রেন ধরেছিলাম। এটা তো খাইনটা সেরকমই কিছু আমাকে পোহাতে হয়েছে। সেসব শেষে এসে বলছি ছবিটা কেমন লাগলো, এবং চেষ্টা করবো। দেখুন, ফ্যান গ্যাদারিং তো আমি করিও না, এখানেও করতে পারবো না। যেটা লেগেছে মুখের ওপর বলবো, ভালো খারাপ সবটা ডিটেলে শুনতে হলে ভিডিও কন্টিনিউ করুন। তার আগে পরিচয় পর্ব। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো ট্রেলারে আমরা যা যা দেখেছি, মোটামুটি 2898 এডিতে কী চলছে, মানুষজনের অবস্থা, এবং একমাত্র শহর হিসেবে রয়ে গিয়েছে পৃথিবীর ওল্ডেস্ট বা প্রাচীনতম শহর বারাণসী বা কাশী, সেটাই রয়েছে। এবং আরও একটা শহর রয়েছে বা আরও একটা জায়গা রয়েছে যার নাম হচ্ছে সাম্ভালা। তো এই সাম্ভালা এবং কালকির বা যেই গল্পটার উপরে টোটাল জিনিসটা বেস, সেই কাশী, এই দুটোর মধ্যে কী কানেকশান, এবং সাম্ভালার মানুষ কী করে এত কিছু রিসোর্সেস নিয়ে রয়েছে। উল্টো দিকে আরও একটা শহর যেটা এক্সিস্ট করে রয়েছে, সেটা হচ্ছে কাশী। সেখানে কী করে কিছু নেই, একটু আপেলের জন্য মানুষজন কামড়াকামড়ি করছে, লড়ছে, একে অপরের ঘাড়ের উপরে উঠে পড়ছে, সেসব গল্প। এবং বাতাসে যেন বিষ মিশে আছে। গঙ্গা নদীতে জল নেই, গ্যাঞ্জেটিক প্লেনে গঙ্গা নদীতে জল নেই। এর থেকে ওয়ার সিচুয়েশন কী হতে পারে দুনিয়ার জন্য? তো সেরকম একটা ওয়ার্ল্ডের বুকে একজন অবতার আসে, যিনি বিষ্ণুর দশম অবতার কালকি। সেই অবতারকে জন্ম হতে দেওয়া কি না দেওয়া, এবং কৃষ্ণের জন্ম নিয়ে যেসব আমরা গল্পের আগে দেখেছিলাম, যেসব লড়াই, সেরকমই একটা কাইন্ড অফ, আমি বলছি না কোনো স্পেশাল পার্ট, সেটাও বিষ্ণুরই একটা অবতার, বাট ওরকম একটা গল্পের পার্ট নিয়ে চলছে ডুয়েল দুটো দলের মধ্যে। এবং যার গর্ভ থেকে সেই সন্তান আসতে চলেছেন, তিনি দীপিকা পাড়ুকোন। তাকে সেভ করতে চেষ্টা করেছেন ইমর্টাল বা চিরঞ্জীবী অশ্বত্থামা, এবং উল্টো দিকে রয়েছেন এই কালকির ক্যারেক্টারটা, এবং অবশ্যই সুপ্রিম ইয়াস্কিন যে এই রোলটা প্লে করছেন, কমল হাসান, উলাগা নায়কান কমল হাসান, এবং তারই কোথা থেকে রাইট হ্যান্ড বা তারই কোথা থেকে ডেপুটি আমাদের শাশ্বত চট্টোপাধ্যায় ক্যারেক্টারটা প্লে করছেন। এই সব মিলে এই সেট আপের উপরে রয়েছে। সে আদৌ কি কলকি আসতে পারে কি আসতে পারে না, আসলেও সে কীভাবে বিহেভ করে, বা কী করে এই ভেড়া বাবা এই প্রভাসের ক্যারেক্টারটা এতটা অ্যান্টি কালকিকে না আসতে দেওয়া নিয়ে সব কিছু নিয়ে মোটামুটি প্লটটা এগোয়। সবার আগে যে জিনিসটা সাউথের থেকে অনেক বেশি করে, আই থিঙ্ক, শাহরুখ খানের ছবি জওয়ানে শিখবার দরকার ছিল, সেটা হচ্ছে জওয়ানে ছবিটা রিলিজ করার পরে নয়নতারা কিন্তু অনেকভাবে বলেছিলেন যে না, আমার অনেকটা পার্ট ছিল, আমাকে রাখা না নিয়ে তিনি কোথাও থেকে একটু রুষ্ট হয়েছিলেন। তিনি সেটা জানিয়েছিলেন ওপেনলি, এবং সেটা নিয়ে শাহরুখ পরবর্তীকালে বলেছেন যে না, আমাদের মধ্যে মিটমাট হয়ে গেছেন। কিন্তু যখন আমি এই ছবির ট্রেলার দেখে আমার মনে হচ্ছিল যেন স্টিরিওটিপিক্যাল, আমার মনে হচ্ছিল দীপিকা পাড়ুকোন একটুখানি রোল পাবেন, প্রভাস বিশালভাবে ছেয়ে থাকবেন একদম তার স্টারডামটাকে ক্যাটার করবার জন্য, এবং অবশ্যই অমিতাভ বচ্চন একটা পাইভেটাল রোল থাকবে, বাট খুব একটা বেশি হয়তো পাবে না। আর অবভিয়াসলি আমরা জানতাম যে অনেকগুলো ক্যামিও থাকবে, এবং সবথেকে বড় এক্সটেন্ডেড ক্যামিও হিসেবে থাকবেন এখানে কমল হাসান, যার ওই 5 মিনিটের একটা 5 মিনিট না 10 মিনিটের একটা পার্টের জন্য ক্যালিফোর্নিয়া হয়তো তিনি ডেলি প্যাসেঞ্জারই করেছেন, কাইন্ড অফ এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো ওই লুকটা সেট করবার জন্য। তার একটা ইন্টারভিউ রয়েছে কোলাইডারকে দেওয়া, সেখান থেকে আমি জানতে পেরেছিলাম বিষয়টা। তো যাও, সো এইসব বিষয় এরকম থাকবে আমার মনে হয়েছিল, কিন্তু গিয়ে দেখলাম আচ্ছা, প্রভাস যতটুকু স্পেস পেয়েছেন ঠিক ততটুকু, বা হয়তো কিছু কিছু ক্ষেত্রে তার থেকে অনেক বেশি করে স্পেস পেয়েছেন, এবং সেটাকে প্রপারলি ইউটিলাইজ করেছেন নানা দেন সিনিয়র বচ্চন, অমিতাভ বচ্চন অ্যাজ ইমর্টাল অশ্বত্থামা। হি ওয়াজ জাস্ট ব্রিলিয়ান্ট, অ্যান্ড হি ওয়াজ দ্য বেস্ট ফ্রম দ্য লট অ্যাকচুয়ালি। ঠিক সেরকমভাবে স্পেস পেয়েছেন অনেকটা করে দীপিকা পাড়ুকোন, অনেকটা স্পেস পেয়েছেন। হয়তো জওয়ানে নয়নতারা না থাকা নিয়ে যেই কথাবার্তাগুলো উঠছিল, এবং তার থেকে অনেক বেটার রোল, ইম্প্যাক্টফুল রোল আই থিঙ্ক দীপিকা পেয়েছিলেন। এখানে তিনি শুধু ইম্প্যাক্টফুল রোলই পাননি, অনেকটা স্ক্রিন স্পেসও পেয়েছেন। খুব ভালো করে তিনজনের মধ্যে স্ক্রিন স্পেসটাকে ডিভাইড করে দেওয়া হয়েছে, এবং সেখানে প্রভাসজি সেটাকে অ্যালাউ করেছেন। তো সেটা একটা খুব একটা ভালো জিনিস, খুব ভালোভাবে ব্যাপারটাকে মানে কোথাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। তারপর যদি বলি এর বিজিএম, সন্তোষ নারায়ণের একটা ইন্টারভিউ দেখছিলাম রিসেন্টলি, সেটা নিয়ে আমি একটা আর্টিকেলও করেছি ফিল্মিলাতে গিয়ে, আপনারা চেক আউট করতে পারেন চাইলে আমার অথার্স বাইলাইনে। যে তিনি বলছেন যে মহাভারতের যে পার্টটুকু রয়েছে, সেই পার্টটুকুকে আমি হোমাজ দিয়েছি এস রাজামৌলি এবং MM কিরাবানি বা MM ক্রিমের। অ্যাকচুয়ালি এস রাজামৌলির সব ছবি MM ক্রিমের সঙ্গে তিনি কোলাবোরেশন করেছেন। তো মাগাধিরা এবং স্পেশালি বাহুবলী, এই দুটো ছবিকে তিনি হোমাজ দিয়েছেন।
যখন ছবিটা দেখি তখন আমার হচ্ছে হ্যাঁ কোথাও থেকে সেই যে গ্র্যান্ডিওরটা, সেই থিমেটিক্যাল একটা প্রেজেন্টেশন, সেগুলো যেন কোথাও থেকে ভিজিবল। তাই টিভিতে তিনি যেটুকু বলছেন, এবং শুধু সেই মহাভারতের পার্টটুকু নয়, সারা ছবি জুড়ে যখনই একটা সিনকে আপলিফ্ট করবার দরকার পড়েছে, একটু লার্জার দ্যান দ্য লাইফ, একটু এনহ্যান্স করবার প্রয়োজন পড়েছে, সেখানে সন্তোষ নারায়ণের ব্যাকগ্রাউন্ড স্কোর ব্রিলিয়ান্টলি ওয়ার্ক করেছে। এবং যে জিনিসটার জন্য সেকেন্ড হাফ শেষ করবার পর আমার মনে হয়েছিল দিস ইজ দ্য প্যাসা ওয়াসুল ফিল্ম, সেটা হচ্ছে এর ভিজুয়াল এফেক্টস, এর ভিএফএক্সের কাজ, এর সিজিআই এর কাজ, এবং অবশ্যই তারই সঙ্গে সাইমালটেনিয়াসলি আরও একটা ডিপার্টমেন্টকে এখানে মেনশন করতে হয়, সেটা হচ্ছে প্রোডাকশন ডিজাইন। ব্রিলিয়ান্টলি ডান, যেভাবে ফিউচারের সেটগুলোকে ডিজাইন করেছে, কিংবা কিছু কিছু জায়গাতে মানে সেকেন্ড হাফটা ছবিটা এতটা ভারী না, এবং মহাভারতের পার্টগুলোকে এত সুন্দর করে ডিজাইন করেছে ভাই নাগাশিন। মানে আমার মনে হচ্ছিল কোথাও গিয়ে যেন মহাভারত এই লোকটা একটা মহাভারত বানানোর দরকার, একটা পার্ট এত সুন্দরভাবে মহাভারতের পার্টগুলোকে ডিজাইন করেছেন। এবং ফিউচার যেসব ওয়ার্ল্ড টলগুলোকে দেখি, যে সেভাবে গাড়ির বিল্ড আপ অ্যান্ড অল সবে মিলে, এর আগে যখন প্রাইম ভিডিওতে দুটো পার্ট ছাড়া হয়েছিল, অ্যানিমেটেড সিরিজ বিবি বা বুজ্জি ভার্সেস ভৈরবা বলে, তো কিছুদিন আগে যখন ট্রেলার রিলিজ এসেছিলো বা ট্রেলারটা রিলিজ হয়েছিল, তখন আমি বলছিলাম সেটা নিয়ে। তো সেখানেও এর একটা ইন্ট্রোডাকশন ছিল, এখানে সেটাকে যেভাবে করা হয়েছে লাইভ অ্যাকশনের ওপরে ব্রিলিয়ান্টলি ডান। তো ভিজুয়ালি সুন্দর কাজ হয়েছে, এবং তার সঙ্গে অবশ্যই সিনক্রোনাইজ করে গেছে ব্যাকগ্রাউন্ড স্কোরে সন্তোষ নারায়ণ কাজ, এবং অবশ্যই অমিতাভ বচ্চন যেভাবে পুল আপ করেছেন 80+ এজে, জাস্ট ব্রিলিয়ান্ট ম্যান। প্রভাস ঠিকঠাক তার রোলে, দীপিকা পাড়ুকোন ঠিকঠাক তার রোলে, খারাপ বলবো না, বাট অমিতাভ বচ্চনকে দেখবার পরে মনে হবে যে তারা মানে ঠিক আছে, তাদেরকে মনে রাখবে না অমিতাভ বচ্চন এত ভালো পারফরমেন্স করেছেন, এতটা ভালো পারফরমেন্স করেছেন, মানে হি ইজ জাস্ট ব্রিলিয়েন্ট। তিনি স্পেস পেয়েছেন, এবং তাকে সারাক্ষণ জুড়ে যেভাবে একটা ওই লো অ্যাঙ্গেল থেকে ধরে তাকে লার্জার দ্যান দ্য লাইফ একটা পোর্ট্রে করার যে চেষ্টা ছিল, সেটা আরও যেন ব্যাপারটাকে এনহ্যান্স করেছে, আরও ব্যাপারটাকে ফুটিয়ে তুলেছে। এবং সেখানে তার ফেশিয়াল এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ম্যানারিজম দিয়ে যে ভেটারেন একটা যেভাবে ব্যাপারটাকে ধরেছেন, সারাক্ষণ জুড়ে ব্যাপারটাকে টেনে নিয়ে গেছেন, পুল আপ করেছেন, দ্যাট ওয়াজ জাস্ট ব্রিলিয়েন্ট। এছাড়া যদি বলি কমল হাসান, ম্যাক্স টু ম্যাক্স 10 থেকে 15 মিনিট থাকে আমরা পাই স্পিন, সেটা আমরা আগে থেকে জানতে পারতাম। সেই পার্টে তিনি তার জায়গাটুকুকে একদম মানে একদম মাটি আঁকড়ে পড়েছিলেন, এবং খুব ভালো পারফরমেন্সও দিয়েছেন। বাট অমিতাভ বচ্চন মানে আমি এক্সপেক্ট করিনি যে এতটা জুড়ে তিনি থাকবেন। মেবি কোথাও তো গিয়ে মনে হচ্ছিলো যেন প্রভাসের থেকে বেশি স্পেস পেয়ে গেছেন তিনি, এবং সেটাকে ইউটিলাইজ করতেও জানতে হয়, বস ইউটিলাইজ করেছেন, ভালোভাবে ইউটিলাইজ করেছেন। এছাড়া প্রচুর ক্যামিও পাবেন, প্রচুর বড় বড় অ্যাক্টার, প্রচুর বড় বড় স্টার, ডাইরেক্টর, ফিল্ম মেকার, অনেকের ক্যামিও পাবেন। তো আমি আলাদা করে কারণ নাম করছি না, সেগুলো আপনার জন্য সারপ্রাইজই থাকুক। বাট একটা ক্যামিও আমার জন্য মনে হয় যেটা ইম্প্যাক্টফুল গল্পের জন্য, সেটা আবার বাবার রোলটা যে এখানে প্লে করে, আমি বলছি না এর থেকে বেশি কিছু, আর যারা দেখেছেন তারা বুঝতে পারছেন সেই রোলটা যে প্লে করে, সেই রোলটা ইম্প্যাক্টফুল ক্যামিও। বাকি কোনো ক্যামিও গল্পের সঙ্গে অ্যাটলিস্ট যায় না। ঠিক আছে, কাউকে একটা মুখ দেখাতে হবে, সেজন্য দেখানো। বাংলা একটা কিশমিশ বলে ছবি এসেছিল 2 বছর আগে, একটা ক্যামিও ওয়ার্ক করে না, জাস্ট মুখ দেখাতে হবে বলে দেখিয়েছিল। ওই ছবিটা আমি দেখে বলেছি আমার তস্য জ্বালিয়ে একটা ছবি, এক গাদা ক্যামিও আছে, কোনো ক্যামিও কাজের নয়। বাট এখানে যে ক্যামিওটা, সেটা ইম্প্যাক্টফুল ক্যামিও ছিল, একমাত্র সেই বাবার রোলে যিনি ছিলেন। বাকি সব কটা ক্যামিও অ্যারাম কারুর কোনো গল্পের মধ্যে কোনো আলাদা করে অ্যাডিশন কিছু হয় না তাদের থাকা বা না থাকাতে। তো এরপর যদি বলি পজিটিভ পার্ট, মোটামুটি যা ছিল বলবার চেষ্টা করলাম। এবং যেটা আরেকটা জিনিস, এই ছবিটা কিন্তু আদ্যপান্ত একটা ফিউশন ছবি, লুক অ্যান্ড ফিল এসব দিক থেকে যেরকম ম্যাড ম্যাক্স ফিউরি বা ডিউন বা স্টার ওয়ার্সের আপনি অনেক কিছু আপনার মাথাতে আসবে দেখতে দেখতে, ঠিক সেরকমভাবেই মহাভারত আমাদের ইন্ডিয়ার যে কোর, যেখানে আপনি ওই মাল্টিভার্স এবং বিভিন্ন এখান থেকে আসে, এখানে এর অবতারে বিভিন্ন যুগ অনুযায়ী একজন অবতার হিসেবে এক একজন চলে আসছেন, এই সেই ব্যাপার স্যাপারগুলো না, এই মাল্টিভার্সের কনসেপ্ট আমাদের এখানে কয়েক শতাব্দী বা কয়েক সহস্রাব্দ জুড়ে রয়েছে। তো সেগুলো খুব ভালো ইনকর্পোরেট করেছে। মাইথোলজিক্যাল রেফারেন্সগুলো যেভাবে ধীরে ধীরে এগোয়, এবং শুরুর দিকে কিছু কিছু মানে শুরুটা করে যেরকমভাবে, আমরা অনেকেই যারা একটু পড়াশোনা করেছি কালকে নিয়ে, একটু যাদের আইডিয়া রয়েছে, সেই জিনিসগুলোকে যেভাবে বিষকন্যার পার্ট, সেগুলোকে মানে ওই ফিউচারিস্টিক ওয়েতে যেভাবে এখানে রাখা হয়েছে, কিংবা সম্ভালার পার্টটাগুলো যেভাবে আমরা কল্কি পুরাণে পাই, সেগুলোকে এখানে যেভাবে রাখা হয়েছে, সবাই মিলে যেসব জিনিসগুলো আমাদের পুরাণে বা আমরা যেসব জিনিসগুলো আমাদের মহাভারতে পেয়েছি, সেগুলোকে কিছুটা এখানে রাখা হয়েছে। বাট রাখাটাকে হয়েছে একটা ফিউচারিস্টিক সেটিংয়ের মধ্যে, যে সেটিংটা নেওয়া হয়েছে বাইরের কোনো একটা দুটো বা তিনটে বা মাল্টিপল কোনো ছবির থেকে তার ব্যাকড্রপটাকে নিয়ে সেটাকে গল্পটা রাখা হয়েছে আমাদের। তো একটা প্রপার একটা অ্যামালগেশন হয়েছে বলেই আমার মনে হয় এখানে। এবং এরপর আসবো নেগেটিভ পার্টে। ছবিটার অনেক নেগেটিভ পার্ট রয়েছে। ছবিটার সেকেন্ড হাফটা যতটা পাওয়ার প্যাক, যতটা ছবিটা ক্লাইম্যাক্সের দিকে যায়, এবং দুর্দান্ত একটা ভিজুয়াল ট্রিটমেন্ট হয়ে যায় আমার জন্য, একটা এপিক হয়ে যায় আমার বা হলে থাকা অনেক মানুষের জন্য। আমি কিছু কিছু মোমেন্টে একটা মোমেন্ট রয়েছে, এবং প্রভাস এবং অমিতাভ বচ্চনের মধ্যে ফেস অফ হবে, সেটা আমরা ট্রেলার থেকেই জানতে পেরেছিলাম। ওরকমই একটা মোমেন্টে ক্লাইম্যাক্সে আর আমরা কিছু একটা রিভিল হয় আমাদের সামনে। ওই রিভিলেশন মোমেন্টে আমি হয়তো আশেপাশে কেউ করছিল না, কিন্তু আমি খেয়াল করি, বাট আমি জাস্ট হাততালি দিয়ে উঠেছিলাম, ওয়াও,
দিস ইজ জাস্ট ওয়াও। যেভাবে বিল্ড আপটা দেওয়া হয়েছে, যেভাবে অনেক জায়গাতে পয়েন্ট ছাড়া হয়েছে এবং তারপরে সেই পয়েন্টগুলোকে একটা জায়গাতে মেলানো, বেশ মজা পেয়েছিলাম দেখে। এই জিনিসগুলো সেকেন্ড হাফে যতটা ভালোভাবে ওয়ার্ক করে, ফার্স্ট হাফটা টোটালটাই তারা বিল্ড আপের জন্য রাখে। আর ইন্টারভেলে এসে মোটামুটি ছবিটা একটা মোশন পায় বা ছবিটা একটা তার একটা এম বা একটা গতিপথ পায়। তার আগে প্রথম হাফটাকে যেভাবে রেখেছে, ওখান থেকে অনেক শট ফেলে দেওয়া যেত। স্পেশালি যখন দিশা পাতানি বা তার একটা ডক্সি ঢোকে স্ক্রিনে, প্রচুর শট ওখান থেকে ফেলা যেত। আননেসেসারি কিছু ক্রিঞ্জ, কিছু ক্রিপি জিনিসপত্র যেগুলো গল্পকে না এগোচ্ছে, খুব বাজেভাবে কাঁচা হাতের লেখা। মানে সেকেন্ড হাফটাকে যতটা ভালো হাতের, মানে মনে হচ্ছে যেন সেকেন্ড হাফটা একজন একটা লিখেছেন, ফার্স্ট হাফটা আরেকজন একটা লিখেছেন। আমি জানি বিল্ড আপ লাগে, আমার পিছনে যে 96-এর মতো ছবিটা রয়েছে, এই ছবিটা আমার পছন্দের ছবি, বাট এই ছবিটারও যখন বিল্ড আপটা হয়েছিল, ছবিটার ওই একটাই নেগেটিভ পয়েন্ট আমার মনে হচ্ছিল যে প্রথম 15 মিনিট যেখানে বিজয় সেতুপতি ক্যারেক্টারটা বা তার ওয়ার্ল্ড সম্বন্ধে জানা, আমার মনে হয় যে আমার দেখে দিস ইজ আননেসেসারি। অনেকটা ড্র্যাগ চলছে। তো ফার্স্ট হাফ জুড়ে অনেকবার আপনাকে মনে হবে যে এটা ড্র্যাগ। ইভেন প্রভাসের ইন্ট্রোডাকশন সিন, ওখানে কমেডি আছে, দ্যাটস গুড, বাট কমেডিটা কোথা থেকে ওয়ার্ক করছে না বস। একমাত্র ব্রহ্মানন্দনের সঙ্গে বা ব্রহ্মানন্দমের সঙ্গে যেসব কমেডি পার্ট রয়েছে ওগুলো ওয়ার্ক করে কিছু কিছু জায়গাতে বুদ্ধির সঙ্গে ওয়ার্ক করে, বাট তাছাড়া প্রভাসের ইন্ট্রোডাকশন সিনটা এতটা লাউড, মানে টিপিক্যাল কাইন্ড অফ আখান্ডা টাইপ অফ বা বালিয়ার যেসব ছবিগুলো হয় মোস্টলি, যেগুলো বসে দেখা যায় না বেশিক্ষণ, দেখলে মাথা ঝনঝন করতে থাকে, হয়তো আপনাকে একটা কাউন্টার বা একটা সেশন নিয়ে আসতে হবে বেড়াতে কোথাও একটা গিয়ে, সেরকম ফিল হয় দেখিয়ে। মানে ফার্স্ট হাফটা জাস্ট ওয়ার্ক করে না। স্টার্টিংটা কিন্তু দুর্দান্তভাবে হয়, তারপরে ভালো গান পাই আমরা, তারপরে ছবিটা ধাপ করে যেন, মানে এই লেভেল থেকে ফার্স্ট হাফটা যখন শুরু হয়, ধাপ করে ছবিটা যেন একদম ফ্রেমের বাইরে চলে যায়। স্ক্রিন প্লে নিয়ে যদি বলি, এসব প্রবলেমগুলো রয়েছে। ফার্স্ট হাফটা অনেক বেটার রাইটিং হতে পারতো, সেকেন্ড হাফটা যতটা ভালো, ফার্স্ট হাফটা ততটাই খারাপ হয়েছে। বাট বললাম যে পারফরমেন্স, এর ভিজুয়াল স্পেকটাকেল ছবিটাকে ম্যাগনাম অপাস বানায়। একবার নিঃসন্দেহে দেখতে পান, একবার দেখবার মতো ছবি, বাট প্রভাসের কামব্যাক ছবির জন্য চলে যাবে, স্পেশালি সেকেন্ড হাফটার জন্য চলে যাবে। বাট প্রভাসের এক্সট্রা করে থাকা না থাকা খুব একটা যে ইম্প্যাক্ট ফেলছে তা আমার অ্যাটলিস্ট মনে হয়নি। এবার প্রভাস প্যান্ডা রাগ করতে পারেন, বাট অমিতাভ বচ্চন বহুদিন মনে থাকবে তার এই পারফরমেন্সের জন্য, বহুদিন মনে রাখবে মানুষ তাকে। সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড। আপনাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। অনেকটা বড় করলাম, সকালে কী হয়েছে একটু শেয়ার করে শেষ করি। যারা দেখছেন সেসব দিয়ে অনেক ধন্যবাদ। তো সকালে আমার বুকিং ছিল যে অতীন্দ্রতে, আমার বাড়ির সামনে করে, যারা দেখেন রেগুলার ভিডিও জানেন তারা। তো অতীন্দ্রতে আমার টিকিট কাটা ছিল 3Dতে, তো যাই 8টা শো, 7:30 সময় গিয়ে পৌঁছে শুনি শো নাকি হবে না। কেন হবে না? কালকি টিমের দিক থেকে, এটা তাদের দিক থেকে বলা, শুধু এটা আমি নয়, আরও যারা গিয়েছিল, 2-1 আমার ফেলো ইউটিউবারও ছিল তাদের মধ্যে, তো তাদের থেকেও জানতে পারেন। তো আমি নাম করছি না কারুর। তো তা অতীন্দ্র কর্তৃপক্ষের থেকে বলা যে কালকির এন্ড থেকে নাকি সার্ভারে কিছু প্রবলেম হয়েছে বা তাদের এন্ড থেকে ছবিটাকে আপলোড দেওয়া হয়নি এবং সেটা অতীন্দ্র কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছায়নি। তারপরে সেটা হওয়াতে 8:15 নাগাদ আমরা জানতে পারি যে শোটা আর চলবেই না। এরপরে শো যদি 11টার শোটা যদি ওরা পাঠায় বা লিঙ্ক যদি হয় তাদের কাছে অ্যাভেলেবেল হয়, তাহলে তারা চালাবে। তো তারপরে আমরা সেখান থেকে গেলাম মধ্যমগ্রামে গিয়ে ব্যারাকপুর থেকে মধ্যমগ্রাম সোদপুর হয়ে অটো করে। তো এই জার্নিটা ক্রস করে, মানে সকালবেলায় ঘুম, একে আমি একটু লেট রাইজার, তারপরে এই জার্নিটা করে গিয়ে ফার্স্ট হাফটা যখন এরকম ঝাঁট জ্বালানো দেখেছিলাম না, খুব বিরক্ত বোধ হয়েছিল। সেকেন্ড হাফটা ছবিটা পুষিয়ে দিয়েছে, প্রচুর স্ট্রাগল করে ছবিটা দেখতে হয়েছে আজকে লিটারেলি আমাকে। তো অনেকটা বড় হলো, যারা শেষ দেখলেন অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। আপনাদের কেমন লেগেছে কালকি 2/8 অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং সেকেন্ড হাফটার জন্য নিঃসন্দেহে একবার হলে গিয়ে পয়সা খরচা করে ভালো একটা স্ক্রিনে অ্যাটলিস্ট এই ভিজুয়াল স্পেকটাকেলটাকে এনজয় করাই যায়। বাই বাই।